প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। আলফা সিরিজের আজকে সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি। এই আলফা সিরিজের যে সেকেন্ড পার্টের যে ভিডিও রয়েছে, আমরা যে টপিকটা শুরু করেছিলাম অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন, তারই কিন্তু আজকে নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে আমরা আজকে ক্লাসে শুরু করবো, তার নাম হচ্ছে থমসনের পরমাণু মডেল। তোমরা এর আগের দিন পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কার নিয়ে কিন্তু বিস্তারে আলোচনা করছিলাম। সেই ক্লাস তোমরা করেছো, সেটা ছিল আমাদের কিন্তু আলফা সিরিজের প্রথম ক্লাস। আর আজকে আমরা আলোচনা করবো থমসনের পরমাণু মডেল। এই থমসনের পরমাণু মডেলে থমসন কি বলেছিলেন না, থমসন বলেছিলেন যদি এটা একটা টোটালিটি একটা যদি পরমাণু হয়, পরমাণুর পুরো অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, পুরোটা পুরোটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এবং এর মধ্যে কি থাকে না, এইভাবে কিন্তু সমভাবে বিভাজিত অবস্থায় যা থাকে না, ইলেকট্রনগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা বলেছিল যে পজিটিভ চার্জ যা হবে এবং নেগেটিভ চার্জের যা মান হবে সেটা কিন্তু উভয় কি হবে, ইকুয়াল হবে। এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। যেমন করে তোমরা একটা তরমুজকে, যদি একটা তরমুজ তোমার একটা কথা তরমুজ হয়, তাকে যদি তুমি মাঝখান দিয়ে কাটো, এইভাবে যদি কেটে দাও, তাহলে দেখতে পাবে যে তরমুজের পুরো অংশটা কিন্তু লাল, পুরোটা লাল, এবং তার মাঝখানে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে না, কালো কালো বীজ থাকে, কালো কালো বীজ থাকে। সেই একই রকম ভাবে তিনি বললেন যে একটা পরমাণু পুরো অংশটাই হচ্ছে সেই লাল অংশের মতন পজিটিভ, এবং তার যে উপরিভাগটা, সেই উপরিভাগে কিন্তু নেগেটিভ যে চার্জ বা ইলেকট্রন গুলো সেগুলো কিন্তু বিন্যস্ত অবস্থায় থাকে। যেমন ভাবে কিন্তু একটা হচ্ছে তোমার তরমুজের উপরে যেমন বীজগুলো কিন্তু বিন্যস্ত অবস্থায় থাকে। এই কথাটা কিন্তু থমসন কিন্তু বলেছিলেন। কিন্তু এই থমসনের এই কথাটা পরবর্তীকালে কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল। যাই হোক, সেটা আমরা পরে বলি। এই থমসনের এই পরমাণু মডেলটার নাম কি? এটার নাম হচ্ছে পাম্প পুলিং মডেল। এটাকে বলা হয় কি বললাম, পাম্প পুলিং মডেল বা ওয়াটারমেলন মডেল কিন্তু এটাকে বলা হয়। যেহেতু আমি তোমাকে ওয়াটারমেলনের সাথে তুলনা করে বললাম, অর্থাৎ তরমুজের সাথে তুলনা করে তোমাকে বললাম, সেরকম ভাবে এই নামকরণ করা হয়েছিল ওয়াটারমেলন মডেল বা পাম্প পুলিং মডেল। তো এই মডেলই কিন্তু ভবিষ্যতে এই মডেল কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল, এবং সেটা ভুল প্রমাণিত করেছিলেন কোন বিজ্ঞানী না, সেই বিজ্ঞানী নাম হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। এই বিজ্ঞানী রাদারফোর্ড কি করেছিলেন সেটা বুঝে না, মানে প্রত্যেকটা একটু রিডিং করে নেবে, আমি just বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কারণ হচ্ছে এগুলো দেখো বিস্তারে কত মনে রাখার কিছু নেই, তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে, যেখান থেকে বিস্তারে জানতে হবে, যেখান থেকে তোমাদের ভবিষ্যতে বিভিন্ন এক্সামের প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু আমরা খুব ডিটেলসে পড়বো। তো এখানে তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে একটা লিডিং তৈরি একটা বক্স নিয়েছিলেন, এবং তার মধ্যে তিনি একটা তেজস্ক্রিয় মৌল যেমন ইউরেনিয়ামকে রেখে দিয়েছিলেন, এবং সেই ইউরেনিয়ামকে রেখে দেওয়ার তার ঠিক সামনে কিছুটা দূরত্বে তিনি 0.001 mm এর পুরু একটি সোনার পাত কিন্তু রেখে দিয়েছিলেন, এবং সেই সোনার পাতের পরবর্তী অংশে কিন্তু জিঙ্ক সালফাইড বা জিলিনেস এর কিন্তু একটা পেপার লাগিয়ে দিয়েছিলেন। এবং একই রকম ভাবে তিনি কিন্তু এই যে ইউভি, এই যে লেডের, এই যে লেডের যে অংশটা দেখতে পাচ্ছ, যে বক্সটা দেখতে পাচ্ছ, তার বিপরীত দিকেও তিনি কিন্তু একটা জিলিনেস এর যে পেপার, সেই পেপার কিন্তু তিনি লাগিয়ে দিয়েছিলেন। এটা লাগিয়ে দেওয়ার পরবর্তী মুহূর্তে তিনি একটা জিনিস লক্ষ্য করেছিলেন। কি লক্ষ্য করেছিলেন? কিছু কিছু রশ্মি, এই যে এখান থেকে এই যে ইউরেনিয়াম আমরা বললাম, এই ইউরেনিয়ামের কাছ থেকে কিন্তু কোন কণা বিচ্ছুরণ করেছিল? আলফা কণা। কোন কণা বললাম আমরা? আলফা কণার বিচ্ছুরণ কিন্তু ঘটেছিল। আলফা কণা কি হয়? আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হয়। কি চার্জ যুক্ত হয়? প্রত্যেকে একটু মনে রাখবে, আলফা কণা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত কিন্তু হয়ে থাকে। সো এই আলফা কণা যখন বিচ্ছুরণ ঘটলো, তুমি এই আলফা কণা বিটা কণা নিয়ে কিন্তু অলরেডি একটা চ্যাপ্টার পড়ে এসেছো ক্লাস 10, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। সেই তেজস্ক্রিয়তা তোমরা ম্যাথ পড়ে এসেছো। আলফা কণা একটা নিঃসৃত করে তার ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন ঘটে, সেই রিলেটেড কিছু ম্যাথ তোমরা পড়ে এসেছো। তো এই আলফা কণা যখন এই বরাবর গেছে, কিছু কিছু কণা দেখা গেছে যে এই জিঙ্ক সালফাইডের উপরে কিন্তু আঘাত করেছে, অর্থাৎ সেখানে কিন্তু আলো যে প্রতিফলন সেটা কিন্তু সৃষ্টি করেছে, এবং কিছু কিছু গুলো দেখা গেছে যে এই বরাবর যেহেতু এই যে ফাঁকা স্থানটা রয়েছে, তো সুতরাং আলো কিন্তু সরলরেখায় চলে, প্রত্যেকেই জানো। তো সেই সরলরেখায় যাওয়ার কথা ছিল, কিন্তু গিয়ে আলো এই জায়গায়, গিয়ে আলো এই জায়গায় কিন্তু প্রতিফলিত হয়েছে, বা প্রতিফলিত হয়েছে বলে মনে হয়েছে। কারণটা কি? কারণ আলো ছটা সৃষ্টি করেছে। আবার কিছু কিছু রশ্মি দেখা গেছে এই ব্যাক সাইডে যে জিরেনিসের পেপার আছে, এখানেও এসে কিন্তু তার আলোক প্রভাব সৃষ্টি করেছে।
এর দ্বারা এটা বোঝা গেল যে যদি পুরোটাই একটা পরমাণু যদি পুরো অংশটাই পজিটিভ চার্জ দ্বারা যুক্ত থাকতো তাহলে নিশ্চয়ই এই পজিটিভ চার্জ একে ভেদ করে যেতে পারতো না, অর্থাৎ একে ভেদ করে যেতে পারতো না। এই কথাটা বললেন। এর দ্বারা রাদারফোর্ড কি বললেন? রাদারফোর্ড বলছেন যে পরমাণু কিন্তু বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা, আর সেই ফাঁকা স্থান দ্বারাই কিন্তু এই আলফা কণাগুলো কি হচ্ছে না পেরিয়ে যেতে পারছে। যদি পুরোটাই পজিটিভ চার্জ যুক্ত কণা দ্বারা যুক্ত থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই এই আলফা কণা কিন্তু এই সোনার পাতকে কিন্তু ক্রস করে কিন্তু এগিয়ে যেতে পারতো না। এটা কিন্তু তিনি বললেন। এরপরে তিনি আবারও বললেন যে যদি এমন একজন ব্যক্তি বা এমন একটা কোনো বস্তু আছে এর মাঝখানে যেখান থেকে কিন্তু পজিটিভ চার্জটা কি হচ্ছে না বিক্ষিপ্ত হচ্ছে বা ব্যাক চলে আসছে, অর্থাৎ আমরা জানি পজিটিভ চার্জ যেহেতু বিক্ষিপ্ত হচ্ছে তার মানে সেই ব্যক্তিকে সেখানে থাকতে হবে যে কিন্তু সমচার্জ সম্পন্ন হবে, অর্থাৎ পরমাণুর এই যে ভিতরের অংশে, সেই ভিতরের অংশে এমন একটা কোন জায়গা আছে যেখানে হয়তো পজিটিভ চার্জ রয়েছে। আর আমরা জানি পরমাণুর মধ্যে তিনটে স্থায়ী কণার নাম আমরা শুনেছি, এক হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, আর তিন হচ্ছে নিউট্রন। আমরা এখানে থেকেই জেনেছি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণা, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত কণা এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তো সুতরাং যদি তার পজিটিভ চার্জকে রিপ্লেস করে ব্যাক পাঠিয়ে দিচ্ছে, তো সুতরাং এখানটাতে পরমাণুর একটা অংশে বা কেন্দ্রে এমন একটা জায়গা আছে যেখানে পজিটিভ চার্জ রয়েছে, আর সেই পজিটিভ চার্জ এর ওপর যখন এসে আলফা কণা রিফ্লেকশন করছে তখন কিন্তু এর টোটালি একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক যাচ্ছে। যখন এই বরাবর এসে আঘাত করছে তখন এইভাবে রিফ্লেকশন করছে, এইভাবে গিয়ে এইভাবে রিফ্লেকশন করছে, এবং যখন এই বরাবর যাচ্ছে তখন কিন্তু গিয়ে পিছন দিকে যে টেলিনেসের পেপার আছে সেখানে কিন্তু আঘাত করছে। এটা কিন্তু তিনি বললেন, অর্থাৎ তিনি বললেন যে পরমাণুর এমন কিছু অংশ আছে যেটা কিন্তু পজিটিভ চার্জ ধারণ করে এবং এমন কিছু অংশ আছে যেখানে কিন্তু নেগেটিভ চার্জ ধারণ করে। অর্থাৎ তিনি বললেন যে পরমাণুর মধ্যে দুইটা স্তর আছে, একটা হচ্ছে পজিটিভ স্তর, একটা হচ্ছে নেগেটিভ স্তর। অর্থাৎ পজিটিভকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট সার্কেলে কিন্তু কি হয় না আবর্তিত হয়। এই কথাটা সর্বপ্রথম কিন্তু বলে গেলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। এই বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন, আবারও বলেছিলেন, কিন্তু এই যে কথাগুলো তিনি বললেন তিনি আবারও একটা কথা বলেছিলেন যে এই যে পজিটিভ চার্জ এখানে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে করতে একটা নির্দিষ্ট কক্ষপথে কি করতে করতে আবর্তন করতে করতে সে কিন্তু কি করে না তার যে এনার্জি আছে সেই এনার্জি কিন্তু সে রিলিজ করতে থাকে, অর্থাৎ কিন্তু বাইরে বের করতে থাকে, এবং বাইরে বের করতে থাকতে থাকতে একটা নির্দিষ্ট সময় পর সেই যে ইলেকট্রন সেই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কেন্দ্রীভূত হয়। অর্থাৎ এইরকম কিন্তু একটা সাইকেলের কথা তিনি বলেছিলেন যে ইলেকট্রন যদি এখানে থাকে সে অনবরত পদক্ষেপ করতে করতে তার এনার্জি ইউজ করতে 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 একটা নির্দিষ্ট সময় আসার পর সে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কেন্দ্রীভূত হয়ে যায়। এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু রাদারফোর্ডের যে পরমাণুর যে মডেল, এই পরমাণু মডেল ব্যর্থতা পেল কোথায়? তিনি কক্ষক সম্পর্কে কথা বললেও তিনি উপকক্ষক সম্পর্কে কোনো কথা বলেননি। আমরা পরবর্তী সময়ে গিয়ে পড়বো, যেমন তোমরা পড়ে এসেছো এর আগে আমি একটা ভিডিওতে যখন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম তখন বলেছিলাম যে তোমরা অ্যাটমিক নাম্বার সোডিয়াম তাকে তোমরা পড়ে এসেছো যে 2,8,1 এটা, কিন্তু এখন আমরা এর এই 8 কে ভেঙে করে তার উপকক্ষে কতগুলো ইলেকট্রন গেছে সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারে আলোচনা করেছি। প্রথম যখন রাদারফোর্ড কথা বলেছিলেন তিনি কিন্তু এই 2,8,1 এর কথাই বলেছিলেন, অর্থাৎ কক্ষকের কথাই বলেছিলেন, তিনি কোনোভাবেই কিন্তু উপকক্ষের কথা বলেননি। এটাই ছিল কিন্তু এই যে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এর কিন্তু ভুল একটা সিদ্ধান্ত বা এই পরমাণু মডেলের ব্যর্থতার কি একমাত্র কারণ তোমরা বলতে পারো। ওকে, এর পরবর্তীতে তোমাদেরকে জানতে হবে যে এই যে একটা নির্দিষ্ট তুমি ধরো তুমি একটা বাইক নিয়ে স্পিডে হেলমেট ছাড়া বাইক নিয়ে কিন্তু কোনো একটা জায়গায় যাচ্ছ এবং যেতে যেতে হঠাৎ করে তুমি রাস্তার মাঝখানে কোনো পুলিশ অফিসারকে দেখলে সে কিন্তু চেকিং করছে, তো সেই মতো তুমি কি করবে? তুমি সেই মুহূর্তে একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে তুমি কিন্তু এখানে যদি সেই পুলিশ ঘেরতে শুরু করে তুমি একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর সেখানে কিন্তু রিভার্সে আসবে।
যেমন ভাবে এখানে নিউক্লিয়াসের ক্ষেত্রে কি বললো না, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গেল, তারপরে কিন্তু ক্ষেত্রে চলে গেল, কারণ এখানে পজিটিভ চার্জ আছে, এটা ছিল আলফা কোণ। সেরকম হবে, তো এই যে ঘুরে গেল, তো এই যে ডিসটেন্সটা এখান থেকে এই যে এই ডিসটেন্স থেকে এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিসটেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচ। এই যে ডিসটেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচ, এই ডিসটেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচ এর থেকে আমরা কিন্তু এই r এর মানটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো, বা ব্যাসার্ধের মানটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। সেটা আমরা কিভাবে করব এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে সেটা জেনে নিব। তো তোমরা টপিকের নাম এরপর লিখে দাও যে ডিসটেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচ। এই টপিকটা তোমরা নামটা কিন্তু সর্বপ্রথমে তোমরা কিন্তু খাতায় লিখে নাও। তো একটু কিন্তু ভালোভাবে তোমরা নোটিস করবে, যদি আমি তোমাদেরকে বলি যে যেখান থেকে আলফা কণাটা আসছে, আলফা কণা একটা নির্দিষ্ট দিকে মোমেন্টাম নিয়েছে, তো আমি সাপোজ ধরলাম তার বেগটা হচ্ছে v, কি বললাম আমি, তার সাপোজ হচ্ছে তার বেগটা হচ্ছে v, এবং এই চার্জ হচ্ছে q1। আর এখানে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসে কি রয়েছে, আমরা যেহেতু আমরা এখানে রাদারফোর্ডের কথা বলছি, তো রাদারফোর্ড কিন্তু তিনি যে সোনার যে পাত নিয়েছিলেন, তো এখানে কিন্তু যে সোনার যে নিউক্লিয়াসটা আছে বা সোনার যে ধাতু আছে তার নিউক্লিয়াস আছে, তার আমি চার্জ বললাম q। তো এখান থেকে এর ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কিন্তু একটা নির্দিষ্ট ডিসটেন্স। তো এখানে দুই ধরনের এনার্জি কাজ করবে, সেই দুটো এনার্জির নাম কি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি, এই যে কে ই, কাইনেটিক এনার্জিটা কার উপর ডিপেন্ড করবে না, এই কাইনেটিক এনার্জিটা এই দুটো চার্জের উপর ডিপেন্ড করবে, এবং তাদের মধ্যকার যে দূরত্ব তার উপর ডিপেন্ড করবে, না q1 q2 বাই r এর উপর ডিপেন্ড করবে। তো কি বললাম, q1 q2 এবং r এর উপর ডিপেন্ড করবে, এবং ধ্রুবক হিসাবে একটা কিন্তু আমরা কি ব্যবহার করব, k ব্যবহার করব। এবং যে পোটেনশিয়াল যে এনার্জি আছে, সেই পোটেনশিয়াল এনার্জি কি হবে না, হাফ এম ভি স্কয়ার এর উপর ডিপেন্ড, তো কার উপর ডিপেন্ড করবে, হাফ এম ভি স্কয়ার এর উপর ডিপেন্ড করবে। তো একটা নির্দিষ্ট, দেখো এখান থেকে যখন যাত্রাপথ শুরু করলো এখান পর্যন্ত, তো এখানে যদি আমি কথা দ্বারাই বলি, এই যে পার্টিকেলসটা, এই পার্টিকেলসটা কি হবে না, এখান থেকে গিয়ে এখানে কিন্তু যাত্রা আমি একটা কথা বলতে পারি যে এদের দুজনের মধ্যে যে কাইনেটিক এনার্জি, এক্ষেত্রে যদি আমি বলি না, এর কাইনেটিক এনার্জিকে যদি আমি কে ই কে যদি আমি 1 দ্বারা ডিনোট করি, এবং এর কে ই কে যদি আমি 2 দ্বারা ডিনোট করি, এবং এর পোটেনশিয়াল এনার্জিকে আবার আমি 1 দ্বারা ডিনোট করলাম, এবং এর পোটেনশিয়াল এনার্জিকে যদি আমি 2 দ্বারা ডিনোট করি, তাহলে মনে রাখবে এদের কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জির যে যোগফল হবে, অর্থাৎ মোট যে এনার্জিটা হবে, দুজনের কিন্তু কি হবে, ইকুয়াল হবে। তাহলে আমরা কি বলতে পারি না, কাইনেটিক এনার্জি অন 1 plus potential energy 1 is equal to kinetic energy 2 plus potential energy 2, এটা কিন্তু যোগফলটা কি হবে, ইকুয়াল হবে। এরপরে বলো, একটা যখন এখান থেকে যখন চলতে শুরু করলো, সেই মুহূর্তে দাঁড়িয়ে তার পোটেনশিয়াল এনার্জিটা কি হবে না, হাফ এম ভি স্কয়ার হবে। কি হবে, কিন্তু তার কাইনেটিক এনার্জি সেই মুহূর্তে যেহেতু অনেকটা ডিসটেন্সে রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে না, তাদের চার্জের মধ্যে এতটাই দূরত্ব আছে, তো তাদের মধ্যে কি হবে না, এটা অনেকটাই নগণ্য বা জিরো ধরা হবে। তার জন্য কিন্তু কাইনেটিক এনার্জি কোনো রকম কোনো মান কিন্তু এখানে শো করবে না, অর্থাৎ জিরো হবে। এবং পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে না, হাফ এম ভি স্কয়ার হয়ে যাবে। একই রকম ভাবে একটা জিনিস দেখো, তো এই মুহূর্তে যখন এসে এখানে দাঁড়াবে এবং এখান থেকে যখন ব্যাক করবে, এই যে জায়গাটা, এই জায়গায় তার কি হবে না, তার বেগটা কিন্তু জিরো হবে। তাহলে বেগ যদি জিরো হয়, তাহলে ভি এর মান জিরো, তার মানে টোটালি পোটেনশিয়াল এনার্জি সেই মুহূর্তে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু তার মধ্যে এই চার্জটা এখানে আসবে, তার মানে তাদের মধ্যে কি হবে না, ডিসটেন্সটা অনেকটাই কম হবে, এবং ডিসটেন্সটা কম হওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি কিন্তু সেই মুহূর্তে কাজ করবে। অর্থাৎ এখানে আমরা ক্লিক করব কে q1 q2 ডিভাইডেড বাই r প্লাস 0। একটু ভালো করে দেখো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো না, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কে q1 q2। এখানে আমি বলে রাখি তোমাকে যে এখানে যেটা আমরা ব্যবহার করছি, এই যে এম ভিটা, এই এম ভিটা কার জন্য না, আলফা কোণার জন্য, এটা আলফা, হলো আলফা। আর এখানে যে q1 এবং q2 টা ব্যবহার করছি, এটা কিন্তু নিউক্লিয়াসের জন্য। এখানে আমরা কিন্তু nu লিখতে পারি, nu লিখতে পারি, কি লিখবো আমরা, nu লিখতে পারি। তো এখানে যে আমরা q1 টা লিখবো, সেই q1 টা কিন্তু আলফার জন্য লিখবো, এবং এটা লিখবো কিন্তু nu এর জন্য। একই রকম ভাবে এখানে আলফা এবং nu এর জন্য কিন্তু আমরা, তো এর পরবর্তী মুহূর্তে আমরা কি লিখতে পারি না, r সমানে, ভালোভাবে দেখো, এই r সমানে আরেকটা যদি এখানে পাঠিয়ে দিই, তাহলে r সমানে কি লিখতে পারবো, r সমানে লিখতে পারবো 2k q আলফা q নিউ, অর্থাৎ নিউক্লিয়াস ডিভাইডেড বাই m আলফা v আলফা স্কয়ার। এটা আমরা বলতে পারবো কেমন,
তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দেখো 2k ইনটু এই যে কিউ আলফা বলেছি, অর্থাৎ একটা একটা যদি আমরা আলফা কোণার তার যদি চার্জ বলি, সেটা কিন্তু একটা ইলেকট্রনের চার্জের কি দ্বিগুণ হয়। তো ইলেকট্রনের চার্জের দ্বিগুণ মানে 2 ইনটু 2 ইনটু ই, এর চার্জ আমরা বলতে পারি। আর নিউক্লিয়াসের একটা চার্জ মানে কত, নিউক্লিয়াসের চার্জ মানে হচ্ছে z ইনটু z ইনটু ই, অর্থাৎ তার যে প্রোটন সংখ্যা এবং ই এর গুণফল ডিভাইডেড বাই আমরা কি বলছি m আলফা v আলফা স্কয়ার। তো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্টলি যে আর এর যে সূত্রটা পাবো, সেই আর এর সূত্রটা কি পাবো না, আর ইকুয়াল আমরা বলতে পারি দুই কত হয় 4k, 4k ভালোভাবে 4k, এরপর আমরা কি বলতে পারি z স্কয়ার, ভালোভাবে দেখো z স্কয়ার ডিভাইডেড বাই m আলফা v আলফা স্কয়ার। এখান থেকে আমরা এই যে ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা আর এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। এতটা বুঝি আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পেরে গেছো। এখান থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি যদি কথা দ্বারা আরেকটু ভালোভাবে বোঝাই, এটা যদি পজিটিভ চার্জ হয়, একে কেন্দ্র করে যদি একটা ইলেকট্রন ঘোরে, তাহলে এদের এই যে মাঝখানে যে দূরত্বটা, এই যে বলটা এবং এই বাইরের দিকে যে বলটা, সেই বলটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হয়। সেটাই কিন্তু আমরা এখানে বলেছি যে এটা ইকুয়াল টু এটা হবে। কেন, দেখো একটা দড়িতে যদি একটা পাথর বেঁধে আমি ঘোরাতে শুরু করি, একই রকম ভাবে আমি বাইরে এই ভিতর থেকে একটা বল প্রয়োগ করছি এবং বাইরে থেকে একটা বল কাজ করছে বলে সে কিন্তু একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে কিন্তু আবর্তন হচ্ছে। যদি তাদের বল সমান না হতো, যদি তাদের বলের কোনো ভেরিয়েশন দেখা যেত, তাহলে কিন্তু তারা কোনো মতেই একটা বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে কিন্তু আবর্তন করতো না। তারা কি হতো না, তারা কিন্তু এইভাবে আবর্তন হতো। যেহেতু বলটা দুই দিকে ইকুয়াল কাজ করে, তো সুতরাং কিন্তু তারা কিন্তু এই ডিসটেন্সটা এই যে এই ব্যাপারটা কিন্তু দেখায়। তো এই ক্ষেত্রে আমরা যে আরটা বের করলাম, সেটা এই নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের দূরত্বটা কিন্তু আমরা বের করলাম। এই দূরত্বটা তোমরা কিন্তু অনায়াসে এখান থেকে কিন্তু বের করে নিতে পারবে। আশা রাখবো এতটা তুমি বুঝতে পেরে গেছো। চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখে চলে যাবো আমরা কিন্তু বিভিন্ন রকমের যে মৌলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি এবং তাদের বিভিন্ন আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই সমস্ত ডিটেইলস আমরা কিন্তু আলোচনা করবো। চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা রাখি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এই স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায় থাকে, তো আমরা এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে যে পরমাণুর মধ্যে বা মৌলগুলির মধ্যে রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখা যায়। একই মৌলে বিভিন্ন রকমের পার্থক্য দেখা যায়, সেটা কি কারণে দেখা যায় এবং কেনই বা দেখা যায়, এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদেরকে যে যাকে নিয়ে আলোচনা করতে হবে, সেই মৌলকে কিভাবে রিপ্রেজেন্ট করা। তো ধরো আমি তোমাদেরকে বললাম এটা যদি এ হয়, এই জায়গায় কিন্তু জেড লেখা হয় এবং এই জায়গায় কিন্তু এম লেখা হয়। মনে রাখবে প্রত্যেকে এই জিনিসটাকে। এখানে আমি বলে রাখি এই জেড কি, জেড হচ্ছে গিয়ে আমাদের পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তোমাদেরকে জানতে হবে। এটা কি বলা হয় কিন্তু অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারটাই হবে, এটা তোমাদেরকে কিন্তু বিস্তারিত জানতে হবে। এরপরে এই যে এইটা এম, এই এমটা হচ্ছে গিয়ে কি না, এমটা হচ্ছে গিয়ে ভর। আর ভর এই যে পরমাণুটা, এই পরমাণুর ভর, এই পরমাণুর ভরটা আবার কি না, এই পরমাণুর ভরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ জেড প্লাস, আমরা যদি বলি জেড প্লাস এই যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে প্রোটন সংখ্যা যেটা আমরা এর দ্বারা নোট করি, তাদের যোগফল হচ্ছে কিন্তু এই পরমাণুর ভর। ওকে, আমি যদি যে নিউটন সংখ্যার কথা বলি, যে নিউটন সংখ্যা কি হবে না, নিউটন সংখ্যা m, এই নিউটন সংখ্যা, এই নিউটন সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কিন্তু দেখো যে এটা কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, আর এটা যেহেতু প্রোটন সংখ্যা, তাহলে আমরা নিউটন সংখ্যা কি বলতে পারি m মাইনাস c কিন্তু বলতে পারি। এই তিনটা জিনিসকে কিন্তু একটু ভালোভাবে করে দিয়ে কিন্তু নোট করে নিও বা ভালো করে কিন্তু বুঝে নিও। এরপরে আমরা যাবো আইসোটোপ কাকে বলে। কি বললাম আমি, আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কাকে বলে, প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে।
দেখো আমি কিন্তু সংজ্ঞা এখানে লেখাতে চাইছি না, কারণ তোমরা প্রত্যেকে বইয়ের থেকে কিন্তু সংজ্ঞা পেয়ে যাবে। আর যদি চাও লিখতে, আমার কথা শুনে তোমরা কিন্তু একটু লিখে নিতে পারো। কি বলবো না, যখন পরমাণু ক্রমাঙ্কটা, এদিকে তাকাবে প্রত্যেকে। ধরো আমি একটা এক্সাম্পল আগে নিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে এখান থেকে তোমরা একটা এক্সাম্পল তোমাদেরকে থ্রো করতে পারবো। ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1 হতে পারে, হাইড্রোজেন 1 2 হতে পারে, এবং হাইড্রোজেন 1 3 হতে পারে। তো এখানে দেখো এদের প্রত্যেকে একটা জিনিস কমন কি রয়েছে, না প্রত্যেকে হাইড্রোজেন এবং প্রত্যেকের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু এক। অর্থাৎ যখন কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই হবে, কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা আলাদা হবে, তাদেরকে আমরা কি বলবো, না তাদেরকে আমরা বলবো ছোট। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক একই হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে, তখন আমরা তাকে কিন্তু বলবো কি, না আইসোটোপ বলবো। এখানে তোমাদের আরেকটা প্রশ্ন মনে রাখতে হবে, যে পরমাণু আমরা দেখবো যে বিভিন্ন রকমের যে ভরগুলো আমরা ব্যবহার করি, অ্যাটমিক নাম্বারের সাপেক্ষে যে পারমাণবিক ভরগুলো আমরা ব্যবহার করি, সেই পারমাণবিক ভরগুলোতে অনেকেই কি থাকে, না ভগ্নাংশ আকারে থাকে, যা দশমিক ভগ্নাংশ বা দশমিক ফর্মে থাকে। তো কেন? কারণ আমরা যে ভরটা ব্যবহার করি সেটা কিন্তু এই যে পার্টিকুলার যে আইসোটোপ গুলো আছে, যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, তাহলে হাইড্রোজেনের যদি আমি ভর বের করতে চাই, আমরা কিভাবে বের করবো, না হাইড্রোজেনের ভর বের করতে টোটাল যে ভর সংখ্যা 3টা যোগ করব, এবং যতগুলো আইসোটোপ আছে তত দ্বারা আমরা কিন্তু কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, অ্যাভারেজ অ্যাটমিক মাস আমরা বলবো। সেই অ্যাভারেজ অ্যাটমিক মাসটাকেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, তার জন্য কিন্তু ভগ্নাংশ আকারে থাকে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু এদের প্রোটন সংখ্যাটা সেম থাকে, তো প্রোটন সংখ্যা সেম থাকার জন্য এরা কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু এরা সেম থাকায়, কিন্তু এদের ভৌত ধর্মের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। মনে রাখবে এদের কি হয়, এদের রাসায়নিক ধর্ম প্রত্যেকে একটু ভালোভাবে নোট করে নেবে। আমি যে কথাটা বলছি, এদের কি হয়, রাসায়নিক রাসায়নিক ধর্ম ধর্ম কি হয়, না একই হয়, কিন্তু কি বললাম আমি, কিন্তু এদের এদের কি হয়, এদের রাসায়নিক ধর্ম একই হয়, কিন্তু এদের এদের ভৌত ধর্মের ভিন্নতা দেখা যায়। ভৌত ধর্মের ভিন্নতা দেখা যায় দেখা যায়। এখানে কিছু জিনিস মনে রাখবে যে এদের কেন রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। কারণ দেখো, যেহেতু প্রোটন সংখ্যাটা এদের সেম, অর্থাৎ এদের সর্ববহিষ্ঠ কক্ষে, ধরো আমি সাপোজ বলছি হাইড্রোজেনের কথা যদি বলি, আমি এর ক্ষেত্রে বলি বা এর ক্ষেত্রে বলি, এখানে এই সংখ্যাও যা, এর সংখ্যাও তা, তাই সুতরাং আমরা কি বলতে পারি, না এরা কিন্তু রাসায়নিক ধর্মে কোন রকম পরিবর্তন করে না। অর্থাৎ এরা যার সাথে যেমন রিয়েকশন করার সেম রিয়েকশনই করে, কিন্তু ভৌত ধর্মের পরিবর্তন বা পার্থক্য কিন্তু এদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারো। ওকে, তো আশা করি কিন্তু একটু বুঝতে পেরে গেছো। তো প্রকৃতিতে কিন্তু এরকম কিছু মৌল আছে যাদের কিন্তু তুমি আইসোটোপ কিন্তু লক্ষ্য করতে পারবে না। সেই সমস্ত কয়েকটা ব্যক্তিজনের নাম তোমরা একটু মনে রাখবে, যে প্রকৃতিতে যাদের কি আইসোটোপ দেখা যায় না। কি দেখা যায় না? আইসোটোপ। প্রত্যেকে একটু ভালোভাবে খাতাতে কিন্তু নোট করে নিও, যে প্রকৃতিতে যাদের কিন্তু আইসোটোপ দেখা যায় না, তাদের একটু নামগুলো প্রত্যেকে নোট করে নিও। বইয়ে বারবারই পেয়ে যাবে যে আইসোটোপের যে উদাহরণ, সেগুলো সব পেয়ে যাবে। এটা নাও থাকতে পারে, তাই একটু লিখে নিও যে প্রকৃতিতে আইসোটোপ প্রদর্শন করে না এরকম কিছু মৌলের নাম। তো তারা কে কে, না ফ্লুরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস আর হচ্ছে সিলিয়াম। এরা কিন্তু কি, না এরা প্রকৃতিতে কিন্তু এরা কোনো রকম কোনো আইসোটোপ কিন্তু প্রদর্শন করে না। আশা রাখবো এখন থেকে বুঝতে পেরে গেছো। চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু আইসোবার। তো এই তোমরা চটজলদি এই টুকতে আমি তোমাদেরকে বলে রাখি, যে আইসোটোপ যেমন ভাবে তাদের কি হয়, না পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু সেম হয়, কিন্তু ভর সংখ্যার ভিন্নতা দেখা যায়। একই ভাবে বারের ক্ষেত্রে কিন্তু তার সাথে উল্টোটা আমাদের লক্ষ্য করি, কি না তার কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু আলাদা হয়, কিন্তু তাদের ভর সংখ্যাটা কিন্তু একই হয়। তাহলে আমরা কি বলবো, না যে সমস্ত পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু ভিন্ন, কিন্তু তাদের ভর সংখ্যাটা একই, তাদেরকে আমরা কি বলবো, কিন্তু আইসোবার। তাহলে তোমরা কিন্তু সংজ্ঞা অবশ্যই লিখে নিবে যে আইসোবার কাকে বলে। না আইসোবার সেই সমস্ত মৌলগুলোকে বলে যাদের পরমাণু ক্রমাঙ্কটা আলাদা,
কিন্তু ভর সংখ্যাটা কিন্তু একই। যেমন আমরা যদি প্রথম দ্বারাই বলি, একটা এক্সাম্পল বলি, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। আয়রনের অ্যাটমিক নাম্বার প্রত্যেকে জানা 18, এবং এই যে পটাশিয়াম 19 এবং ক্যালসিয়ামের কিন্তু 20, কিন্তু প্রত্যেকের এই ভর সংখ্যা কিন্তু হয় 24। কি বললাম আমি? প্রত্যেকের ভর সংখ্যা কিন্তু 24। তাহলে যদি একটু নোটিস করো, তাহলে এরা হয়ে গেল কিন্তু আমাদের 800 বার। তাহলে 800 বার আমরা কাদেরকে বলবো না, যে সমস্ত মৌলিক পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু তাদের ভর সংখ্যা কিন্তু সরি পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আলাদা, কিন্তু ভর সংখ্যা কিন্তু সমান, তাদেরকে আমরা কি বলবো? 800 বার বলবো। তো এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসোটোন। কি বললাম আমি? আইসোটোন। এই আইসোটোনটা না, আইসোটোনটা হলো সেই সমস্ত মৌল যাদের কি বলবো নিউটন সংখ্যাটা, কি বললাম আমি? যাদের কি হবে নিউটন সংখ্যাটা কিন্তু সমান হবে। তাহলে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু তাদের নিউটন সংখ্যা, আমি একটু আগে তোমাদেরকে বলেছি নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো, সেই নিউটন সংখ্যাটা কিন্তু কি হবে না, সমান হবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো আইসোটোন। কি বলবো আমরা তাদেরকে? আইসোটোন বলবো। কেমন? তো এই আইসোটোনের একটা বেস এক্সাম্পল আমরা দিয়ে কিন্তু তোমাদেরকে, তো কি এসআই, পি এবং এস। তো এসআই এই যে সিলিকন, এর অ্যাটমিক নাম্বার 14 এবং এর ভর সংখ্যা 30। ফসফরাস হচ্ছে 15 এবং এর ভর সংখ্যা হচ্ছে 31, এবং সালফার হচ্ছে 16 এবং এর ভর সংখ্যা হচ্ছে 32। আমরা যদি এদের নিউটন সংখ্যা বের করাই, তাহলে দেখো 30 থেকে যদি আমি 14 বিয়োগ করি, 30 থেকে 14 বিয়োগ করলে হয় 16, 31 থেকে যদি 15 বিয়োগ করি তাহলেও হয় 16, এবং 32 থেকে যদি আমি 16 বিয়োগ করি তাহলে হয় কত? 16। অর্থাৎ প্রত্যেকের কাছে দেখো নিউটন সংখ্যাটা কিন্তু একই হয়। তাহলে আমরা কি বলবো না, যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু অ্যাটমিক সংখ্যার ভিন্নতা দেখা যায়, তাদেরকে আমরা একে অপরের কি বলবো? আইসোটোন বলবো। এবং যাদের কিন্তু নিউটন সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন, তাদেরকে আমরা কিন্তু আইসোটোন বলবো। প্রত্যেকে এতটা পর্যন্ত ভালোভাবে নোট করে নাও। এই এতটা পর্যন্ত তোমরা কিন্তু অলরেডি ক্লাস 10 এ 9 এ পড়ে এসেছো, বাট এর পরে আমি যে সমস্ত টার্মগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খাতায় ভালোভাবে লিখে নিও। এত চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে চলে যাবো আমরা কিন্তু পরবর্তী টপিকে। তো পরবর্তী যে ব্যক্তিজন রয়েছে তার নাম, তো নেক্সট যে আমরা ব্যক্তিজনের কথা বলবো সেই ব্যক্তিজনের নাম হচ্ছে আইসোটোন। প্রত্যেকে একটু ভালোভাবে কিন্তু আমার কথাগুলো কিন্তু শুনে নেবে। আমি কি বললাম না, আইসোটোন নোট করবে প্রত্যেকে। আইসো আইসো ডায়াফান মনে রাখবে প্রত্যেকে। তবে একটা এক্সাম্পল আগে, তারপরে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে এদেরকে কেন আইসো ডায়াফান বলে। তো আমি যদি পটাশিয়ামের কথা বলি, তোমরা প্রত্যেকে পটাশিয়ামের নাম তো শুনেইছো। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 19 এবং এর যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 39। ওকে, সেই 39। এবং আমি যদি আরেকজন ব্যক্তির নাম বলি সেটা হচ্ছে ফ্লুইড, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 9 এবং এর যে এই যে ভর সংখ্যা সেটা হচ্ছে গিয়ে কত? সেটা হচ্ছে গিয়ে 19। ওকে, তো এটা যদি আমি দেখি তাহলে ভালোভাবে নোটিস করলে তোমরা বুঝতে পারবে, যদি আমি এদের অ্যাটমিক এই যে ভর সংখ্যা এবং এই যে ব্যক্তি, যে ভর সংখ্যা এবং এই যে ব্যক্তি অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, এদের পার্থক্য অর্থাৎ নিউটন সংখ্যা যদি বের করে নিই, তাহলে এর ক্ষেত্রে নিউটন সংখ্যা কত হবে না 20, এবং এর ক্ষেত্রে নিউটন সংখ্যা কত হবে না 10। এবং এদের ভালোভাবে যদি তুমি নোটিস করো, এ আর এবং এ, তো এ এবং এ দুজনেরই কিন্তু নিউটন সংখ্যা কত বেরোলো? 20 এবং 10। এবং 20 এবং 10 বেরোনোর পরে আমি যদি নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে চাই, কি বললাম আমি? নিউটন নিউটন মাইনাস প্রোটন, দুজনের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই, একটু ভালোভাবে নোটিস করো, এ হবে 20 মাইনাস 19 সমান 1, এবং এর ক্ষেত্রে হবে 10 মাইনাস 9 সমান হচ্ছে 1। তাহলে দেখো এদের কিন্তু কি হলো না, নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে পার্থক্য সেটা কিন্তু সমান হলো। তাহলে আপনার এখান থেকে যে সংজ্ঞাটা আমি বলতে পারি যে যে সমস্ত মৌলের নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য একই,
যে সমস্ত মৌলের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য একই, সেই সমস্ত মৌলকে আমরা কি বলতে পারবো, একে অপরের কিন্তু আইসোডায়াফার কিন্তু বলতে পারবো। তাহলে আইসোডায়াফার কাকে বলে তোমরা কিন্তু আশা রাখি বুঝতে পেরে গেছো। চল জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে চলছে আমরা কিন্তু পরবর্তী টপিক। ওকে, তো এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আইসোস্টার। প্রত্যেকে একটু মন প্রাণ খুলে কিন্তু শুনে নেবে, এই জিনিসগুলো কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা কি বললাম আমি তোমাদেরকে, আইসোস্টার। সেই আইসোস্টার জিনিসটা কি না, এই আইসোস্টার এই জিনিসটাই বাকি, এটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো আইসোস্টার হলো, আইসোস্টারটা ওকে, যাদের ক্ষেত্রে দেখো পরমাণু সংখ্যা সমান হচ্ছে, যেমন N2 আর CO, ভালোভাবে দেখো এদের পরমাণু সংখ্যা, এদের যদি আমি পরমাণু সংখ্যা বলি, কটা নাইট্রোজেন আছে, একটা প্লাস একটা মানে হচ্ছে কি দুটো, এবং এদের এর কাছে কটা আছে, একটা প্লাস একটা, একটা কার্বন এবং একটা অক্সিজেন, দুটো। এদের কি হবে, পরমাণু সংখ্যাটা সমান হবে, এবং এদের দুজনের মাঝখানে যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যাটা কিন্তু সমান হবে। কি বললাম, এদের দুজনের মাঝখানে যে ইলেকট্রন সংখ্যা, যেমন নাইট্রোজেন একটা জন্য 7 হয় এবং দুটো জন্য হবে 14টা ইলেকট্রন আছে, এর কাছে কটা ইলেকট্রন আছে, 14টা। এবং কার্বন মনোক্সাইডের কাছে যদি তোমরা নোটিস করো যে কার্বনের কাছে থাকে কটা, কার্বনের কাছে থাকে 6টা, এবং এই যে অক্সিজেনের কাছে থাকে 8টা, তার মানে হয়ে গেল 14টা ইলেকট্রন। তাহলে আমরা কি বলবো না, যখন পরমাণু যে সংখ্যা, সেই সংখ্যা সমান হবে এবং দুজনের কাছে সমসংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে, সেই দুজন মৌলকে একে অপরের কি বলা হবে, আইসোস্টার কিন্তু বলা হবে। তো এরপরে আমরা যে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক। প্রত্যেকে একটু ভালোভাবে নোট করে নিও, এটা লাস্ট কিন্তু আজকের টপিকে আমরা কিন্তু লাস্ট একদম মোমেন্টে চলে এসেছি, সেটা হচ্ছে আইসো আইসো ইলেকট্রনিক হচ্ছে। এই আইসো ইলেকট্রনিক ব্যাপারটা কি না, আইসো ইলেকট্রনিক ব্যাপারটা হচ্ছে যে সমস্ত অণু পরমাণু বা আয়নের কাছে সমসংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে। কি বললাম, যে সমস্ত অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, যাদের কাছে সমসংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে, তাদেরকে আমরা কি বলবো না, তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছি নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড, অর্থাৎ নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের সাথে যদি আমরা সি এর মাইনাস নিয়ে আসি, তাহলে দেখা যাবে দেখো এর কাছে তো সাবগ্রুপে কটা ইলেকট্রন আছে, তো সাবগ্রুপে 14টা ইলেকট্রন আছে, এটাও একটু আগে বের করে দিয়েছি 14টা ইলেকট্রন আছে। এবং এর ক্ষেত্রে যদি আমি বলি যে কার্বনের কাছে 6টা, নাইট্রোজেনের কাছে আছে 7টা, এবং যেহেতু নেগেটিভ তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে প্লাস ওয়ান অর্থাৎ হয়ে গেল কিন্তু 14টা ইলেকট্রন। তাহলে এরা কিন্তু পরস্পর একে অপরের কি হয়ে গেল না, আইসো ইলেকট্রনিক হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে আমরা কতগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারে আলোচনা করলাম। এর পরবর্তী মুহূর্তে কিন্তু আমরা এর পরবর্তী টপিকে চলে যাব এবং বিস্তারে কিন্তু এই যে পরমাণুর গঠন, এটা কিন্তু আমরা শিখে নেবো এই চ্যানেলের মাধ্যমে। তাহলে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো বাইরে হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আরো একটা আলফা সিরিজের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।